প্রশাসনের অন্দরে কার ইশারায় শাস্তির খেলা? মনোহর বিশ্বাস মামলায় হাইকোর্টের 3 মাসের নির্দেশ। রিটে বিস্ফোরক অভিযোগের তীর আকিঞ্চন সরকারের দিকে। শুধু মনোহর নন, আরো কয়েক আধিকারিককে ঘিরে প্রতিহিংসার অভিযোগ। সরকারি নথি সামনে আনার দাবি। ত্রিপুরার প্রশাসনিক মহলে ফের জোরালো হয়ে উঠল ক্ষমতার অপব্যবহার, বিভাগীয় তদন্তের নিরপেক্ষতা এবং আধিকারিকদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপের প্রশ্ন। প্রাক্তন ট্রেজারি অফিসার তথা TCS গ্রেড 2 আধিকারিক মনোহর বিশ্বাসের WPC নম্বর 528 অফ 2026 মামলায় হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশের পর এই প্রশ্নগুলি এখন নতুন করে সামনে এসেছে। বিচারপতি S দত্ত পুরকায়স্থের একক বেঞ্চ রাজ্যের আপিল কর্তৃপক্ষ তথা মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন। 1 এপ্রিল 2026-এ মনোহর বিশ্বাসের দাখিল করা বিভাগীয় আপিল আইন অনুযায়ী 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। গুরুতর শাস্তি হিসেবে চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর আপিল দীর্ঘদিন ঝুলিয়ে রাখা সমীচীন নয় বলেও আদালত পর্যবেক্ষণ করেছে। কিন্তু এই মামলার আসল বিস্ফোরণ আদালতের নির্দেশে নয়, বিস্ফোরক অভিযোগ রয়েছে রিট আবেদনের ভিতরে। বিভাগীয় মামলা নাকি পূর্ব পরিকল্পিত প্রতিহিংসা? মনোহর বিশ্বাসের দাবি, তার বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত যে বিভাগীয় কার্যক্রম চালানো হয়েছে তা ছিল আইন বহির্ভূত, প্রতিহিংসামূলক এবং পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। প্রশ্ন উঠছে, উচ্চ আধিকারিকের নির্দেশ থাকা সত্ত্বেও আরেকজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে ওঠা কয়েক লক্ষ টাকার আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে এমন কঠোরতম শাস্তি কেন? তদন্তের পদ্ধতি কতটা স্বচ্ছ ছিল? মূল নথি ছাড়াই কি একজন সরকারি কর্মচারীর চাকরি শেষ করে দেওয়া যায়? মনোহর বিশ্বাসের দাবি, বিভাগীয় তদন্তে মূল নথির পরিবর্তে জেরক্স কপির উপর নির্ভর করা হয়েছে। অথচ রাজ্য সরকারের 7 জুন 2004 সালকে মূল নথির বিষয়ে নির্দিষ্ট বিধান রয়েছে বলে আবেদনকারীর দাবি। আরও তাৎপর্যপূর্ণ বিষয়, তার দাবি অনুযায়ী এজি ত্রিপুরার নিয়মিত পরীক্ষায় সংশ্লিষ্ট আর্থিক লেনদেনে কোনো অনিয়ম বা প্রক্রিয়াগত ত্রুটি ধরা পড়েনি। তাহলে প্রশ্ন থেকেই যায়, যে লেনদেনে নিয়মিত অডিটে গুরুতর অনিয়ম ধরা পড়েনি, সেই একই বিষয়কে কেন্দ্র করে পরবর্তীতে একজন আধিকারিকের চাকরি পর্যন্ত চলে গেল কিভাবে? রিট আবেদনে সরাসরি অভিযোগের কেন্দ্রে উঠে এসেছে সদ্য হওয়া IAS আধিকারিক আকিঞ্চন সরকারের নাম। মনোহর বিশ্বাসের দাবি, 2011 সালে কুমারঘাটে TCS গ্রেড 2 আধিকারিক হিসেবে কর্মরত থাকার সময় তিনি আকিঞ্চন সরকারের বিরুদ্ধে কথিত ভূমি সংক্রান্ত অনিয়মের তদন্ত করেছিলেন। তৎকালীন জেলা শাসক রবীন্দ্র রিয়াং আকিঞ্চন সরকারের বিরুদ্ধে ওঠা সেই জমি কেলেঙ্কারির চিঠিও ইস্যু করেছিলেন। আবেদনকারীর অভিযোগ, সেই ঘটনার পর থেকেই তার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ তৈরি হয়। পরবর্তীতে অর্থ দপ্তরে দীর্ঘদিনের প্রশাসনিক প্রভাবকে কাজে লাগিয়ে তার বিরুদ্ধে প্রথমে সাময়িক বরখাস্ত এবং পরে চাকরিচ্যুতির পরিস্থিতি তৈরি করা হয়েছিল। এমনই দাবি মনোহর বিশ্বাসের। শুধু মনোহর নন, আরো কয়েকজনের নাম সামনে উঠে আসছে দুরন্ত টিভির অনুসন্ধানী দলের হাতে। পান্না আহমেদ, উত্তম দাস, বৈষ্ণব, পিন্টু দাস, অতনু দেওয়ানজি, অভিষেক চন্দ্র এবং BK সাহু সহ আরো কয়েকজন আধিকারিকের ক্ষেত্রেও আকিঞ্চন সরকারের বিরুদ্ধে প্রশাসনিক বিরূপতা বা প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। সিনিয়র IAS হয়েও গত 4 বছরের অধিক সময় ধরে বরুণ কুমার সাহুকে পোস্টিং এর জন্য কম্পালসারি ওয়েটিং এ ফেলে রেখেছেন। সম্প্রতি শোনা যাচ্ছে আকিঞ্চন সরকার IAS দেবপ্রিয় বর্ধন এবং IAS সাজু ওয়াহিদের বিরুদ্ধেও চক্রান্ত শুরু করেছেন। এই দাবির সত্যতা অবশ্য এখনো কোনো স্বাধীন তদন্তে প্রতিষ্ঠিত হয়নি। তবে এতগুলি নাম একসঙ্গে সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, একই প্রশাসনিক বলয়ের বিরুদ্ধে কেন বারবার অভিযোগ উঠছে? কর্তব্য পালনের সময় কোনো আধিকারিকের সঙ্গে মতবিরোধ তৈরি হলে তার প্রভাব কি পরবর্তীতে তার চাকরি ও প্রশাসনিক ভবিষ্যতের উপর পড়ে? বিভাগীয় তদন্তে কি সত্যি স্বাধীন, নাকি তদন্তকারী ও সিদ্ধান্তকারী কাঠামোর উপর প্রশাসনিক প্রভাব কাজ করে? মনোহর বিশ্বাসের দাবি অনুযায়ী তপশিলি জাতীয় কমিশনের কাছে দেওয়া অভিযোগের জবাবে জানানো হয়েছিল যে অডিট শেষ হওয়ার পর সংশ্লিষ্ট মূল নথিপত্র নিষ্পত্তি করা হয়েছে। যদি সত্যি মূল নথি আর সংরক্ষিত না থাকে, তাহলে পরবর্তীতে বিভাগীয় তদন্তে ব্যবহৃত নথির সত্যতা ও নির্ভরযোগ্যতা কিভাবে নিশ্চিত করা হলো? এই প্রশ্নের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সরকারি চাকরিতে বিভাগীয় শাস্তি কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়। বিশেষ করে চাকরি থেকে বরখাস্ত এবং ভবিষ্যৎ সরকারি চাকরির অযোগ্যতা একজন কর্মচারীর গোটা পেশাগত জীবনকে শেষ করে দিতে পারে। তাই এমন শাস্তির ক্ষেত্রে তদন্তের প্রতিটি ধাপ স্বচ্ছ, নিরপেক্ষ এবং আইনসম্মত হওয়া জরুরি। মনোহর বিশ্বাস আরও অভিযোগ করেছেন, তাকে বরখাস্ত করার আদেশ যিনি জারি করেছেন তিনি আদৌ নিয়োগকারী বা যথাযথ শাস্তি প্রদানকারী কর্তৃপক্ষ ছিলেন কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। এই অভিযোগও যদি নথিপত্রে প্রমাণিত হয়, তাহলে পুরো বরখাস্তের আদেশের বৈধতা নিয়েও নতুন করে আইনি প্রশ্ন তৈরি হতে পারে। এই মুহূর্তে হাইকোর্টের নির্দেশ অত্যন্ত স্পষ্ট। মনোহর বিশ্বাসের বিভাগীয় আপিল 3 মাসের মধ্যে আইন অনুযায়ী নিষ্পত্তি করতে হবে। হাইকোর্টের নির্দেশে আপাতত প্রশাসনের হাতে 3 মাস সময়। মনোহর বিশ্বাস মামলাকে ঘিরে যে প্রশ্নগুলি উঠছে তার উত্তর শুধু আদালতের পরবর্তী শুনানিতেই নয়, সরকারি নথি, বিভাগীয় আদেশ, তদন্ত প্রতিবেদন, অডিট রিপোর্ট এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সিদ্ধান্তের ধারাবাহিকতা খতিয়ে দেখলেই স্পষ্ট হতে পারে। আর সেই নথিতে যদি আরও চাঞ্চল্যকর তথ্য থাকে, তাহলে এই মামলা নিছক একজন আধিকারিক
আধিকারিকের চাকরি হারানোর ঘটনা না হয়ে ত্রিপুরা প্রশাসনের অভ্যন্তরীণ ক্ষমতার কাঠামো নিয়েই বড় প্রশ্ন তুলে দিতে পারে। পরবর্তী পর্বে আকিঞ্চন সরকারকে ঘিরে ওঠা অভিযোগ মনোহর বিশ্বাস ছাড়াও অন্য আধিকারিকদের প্রসঙ্গে এবং সরকারি নথিতে থাকা গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ ও নথির ভিত্তিতে আরও বিস্তারিত তথ্য সামনে আনবে দুরন্ত টিভির অনুসন্ধানী দল। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।